নির্জন নিরিবিলি বিকালে পূর্বালি হাওয়াতে সঙ্গী করে পুকুর পাড়ে তলা সিঁড়িতে বসে পা ভিজিয়ে চলছে সিমরান। কানে ইয়ারফোন গুঁজে কথায় তালে তালে পা দুলিয়ে চলছে সে। এই একদম আমাকে বেশি জ্বালাবি না, সামনের সপ্তাহ এক্সাম শুরু, পড়তে হবে। তোর জন্য যদি আমার রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু একদম ব্রেকআপ করে দিব। শান্ত, তোকে পড়তে বারণ করছি আমি। যা পড়তে যা। আমি আর ফোন দিও না রেগে। সিমরান, আমি একা না, তুইও যাবি। না না, পরে পরে কি চাস তুই? যাতে এই ইয়ারে ফেল মারি। দেখ, ভালো করে পড়বি একটু, কোনো মতে টেনে টুনে পাস না ভাই, নইলে আমার মান সম্মান থাকবে না। সবাই বলবে আমি জুনিয়রের সাথে প্রেম করি। শান্ত বিরাট চিন্তায় পড়ল। সত্যি তো, এতদিন তেমন টেনশন না হলেও এখন তো পাশ করতে হবে। ফোন কেটে ধীর পায়ে পড়ার রুমে গেল। বই খাতা কি সুন্দরভাবে এখনো নতুন। কে বলবে এগুলো গত 3 বছরের পুরানো। বইয়ের কাছে যেতেই কেমন লজ্জা লজ্জা লাগছে। নয়তো বইয়ের মুখ থাকলে এখন বলতো হতচ্ছাড়া। এখন গার্লফ্রেন্ডে যেন আমার কাছে আসছে। সমস্ত চিন্তা ছেড়ে ফেলে দরজা আটকে পড়তে বসলাম। শান্ত। কেটে গেল 1 মাস। সিমরান শান্তের এক্সাম শেষ হয়েছে একদিন আগে। এই কয়েকদিন খুব কম কথা হলেও তাদের সম্পর্ক আর গভীর হয়েছে। সকাল 8টা, বাজারে বড় চায়ের দোকানে আয়েশ করে বসে আছে মইনুদ্দিন হোসেন, হাতে চায়ের কাপ। হঠাৎ একজন পরিচিত বড় ভাই এসে তার কাছে বসলো। তিনি এই লোকটাকে একজন ডাক্তার। মইনুদ্দিনের পাশে বসে কুশল বিনিময় করে নিজেও চা নিলেন। চা খেতে খেতে ইনিয়ে বিনিয়ে কথা বলতে শুরু করলেন। তা মইন, মেয়ে তো এইচএসসি শেষ, বিয়ে টিয়ে নিয়ে কিছু ভাবছো নাকি? মইনুদ্দিন: না ভাইজান, সবে তো পরীক্ষা শেষ হলো কালকে, কিছুদিন ঘুরুক ফিরুক, আনন্দ করুক। তা তো আনন্দ করবে, বিয়ে দিলেই যে আর ঘুরতে ফিরতে পারবে না এমন তো আর নয়। ভালো পরিবার দেখি বিয়ে দিলে দেখবে মেয়ের মতন ভালোবাসবে। কি বলো? মইনুদ্দিন: হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার তো এই একটাই মেয়ে, থাকুক না আমার কাছে আরো কিছু বছর। বিয়ে তো দিতেই হবে, আজ দাও আর কাল দাও, তবে ভালো পাত্র পেলে হাতছাড়া করা উচিত না। সময় সুযোগ সব সময় আসে না। যাই, মেয়েলি ব্যাপার, ঘরে থাকলে বাইরের লোকের চোখ পড়বে। যুবতী মেয়ে, তোমার তো আর শত্রুর শেষ নেই। থেমে: আর বিয়ে দিলে যে এখনই মেয়ে উঠিয়ে দিতে হবে এমন তো নয়। আংটি পরিয়ে কাবিন করে রাখার পর না হয় তোমার বাড়িতে থাকলো কিছু বছর। ভাবনায় পড়ে গেলেন মইনুদ্দিন হোসেন। জয়নুল মোল্লা যে ভুল কিছু বলছে তা নয়। মইনুদ্দিন: তা ঠিক ভাবছিলেন ভাইজান, দেখি ভালো পাত্র পেলে এমন কিছু করে রাখবো। এবার যেন মনে আর একটু সাহস পেল জয়নুল মোল্লা। গলায় ভিজিয়ে ধীর কণ্ঠে বলে, আমার ছেলেটাকে তো চেনো? সুমন ডাক্তারি পড়ছে, এই তো সামনের বছরে ফাইনাল পরীক্ষা দেবে, তারপর আল্লাহর রহমতে ভালো একজন এমবিবিএস ডাক্তার হয়ে বের হবে। তা এই গ্রামেই তো ছেলে, স্বভাব চরিত্র আদব কায়দা কেমন তা তো তোমরাই ভালোই জানো। ছেলেটার বিয়ে দিতে চাইছিলাম। থেমে: তোমার মেয়েটাকে আমার মনে রয়েছে মইন, ভীষণ লক্ষ্মী মেয়ে। তারপরে তুমি আমার ছেলে বিষয়ে ভালো করে খোঁজ খবর নাও, ভালো মনে হলে না হয় সামনে আগাবো, জানাও আমায়। মইনুদ্দিন খুশি হলো, কোথায় যেন একটা বাধা পাচ্ছে। তারপর হেসে বলে, সেটা কি আর বলতে হবে ভাইজান, এই গ্রামের মধ্যে যদি আদর্শবান কোনো ছেলে থাকে সেটা আপনার সুমনই। যাই হোক, বিয়ে শাদী ব্যাপার বাড়ির মুরব্বীদের সাথে একটু আলাপ আলোচনা করি, তারপর আপনাকে জানাবো। জয়নুল: হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য। সকাল 11টা, সূর্য ধীরে ধীরে তার অবস্থান পাল্টাতে মাথার উপরে হেলছে। মইনুদ্দিন হোসেন ধীর পায়ে বাড়ি ফিরে প্রবেশ করল। ছোট ভাইয়ের সাথে তার আব্বা থাকছে। সামাজিক নিয়ম অনুসারে বাবা নিজস্ব ঘর ছোট ভাই পেয়েছে বলে নতুন বাড়ি দিয়েছে মইনুদ্দিন। বাবাকে সেই ঘরে আনতে চাইলেও সে রাজি হয়নি। যতদিন বেঁচে থাকবে সে নিজে ওই ঘরে থাকবে। মাঝে মধ্যে সে বাড়িতে গেলেও রাত কাটায়নি। সামনের রুমে ঢুকতে বৃদ্ধ বাবা তাকে কাছেও ডাকলেন। বাবার পাশে বসে যাবতীয় সব ঘটনা খুলে বলে। ভাইয়েরাও পাশে ছিল। পুরো ঘটনা শুনে সবাই একসুরে বলে উঠল, এই সম্বন্ধ ফিরিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ভীষণ ভালো ভদ্র ঘরের ছেলে সুমন। সিমরানের সুখ হইবে। আপাতত আংটি করিয়া কাবিন করিয়া রাখলে
রাখা উচিত, না হলে পরে এত ভালো পাত্র যদি অন্যত্র চলে যায়। মইনুদ্দিন হোসেন বাবা ভাইয়ের সাথে কথা বলে গায়ের জোর পেলেন। পকেট থেকে ফোন বের করে কল করলেন জয়নুল মোল্লাকে। মইনুদ্দিন, আসসালাম আলাইকুম। ভাইজান। জয়নুল, ওয়ালাইকুম আসসালাম। তা কি ভাবলি মমিন? মইনুদ্দিন, ভাইজান, সবার সাথে কথা বললাম, মত দিয়েছে সবাই, তাই আপনাকে জানাইলাম। জয়নুল, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কালই আসছি শ্রীরাম মামুনিকে আংটি পরাইতে। অবাক হয়ে গেল মইনুদ্দিন। বিয়েতে রাজি হয়ে মানে এত তাড়াতাড়ি কেন? মইনুদ্দিন, কিন্তু ভাইজান এত তাড়াতাড়ি কেন? জয়নুল, দেখো মইন, ছেলে আমার 1 সপ্তাহ হলো বাড়ি আসছে বেড়াতে, আর মাত্র 3 দিন আছে এখানে। আমি চাই এই 3 দিনের মধ্যেই সব সারতে। কালকে আংটি পরিয়ে দিয়ে আসবো, তারপরের দিন কাবিন করে রাখবো। আর তাড়াহুড়া বা কোথায়? মেয়ে তো তোমাদের কাছেই থাকবে। মইনুদ্দিন, কিন্তু আয়োজনও তার একটা সময় লাগবে। নজরুল, আরে আপাতত ঘরোয়া ভাবে হোক, তারপর না হয় উঠিয়ে আনার সময় বড় করে অনুষ্ঠান করব। মইনুদ্দিন এর মন মানছে না। এদিকে বাবা ভাইরা বারবার ইশারা বলছে হ্যাঁ বলতে। শেষ বাধ্য হয়ে তিনি সম্মতি দিয়ে দিলেন। দুপুর 2টা, খাবার টেবিলে মইনুদ্দিন হোসেন তার বাম পাশে সিমরানে বসে আছেন। চামেলি বেগম বেড়ে দিচ্ছে, আর মইনুদ্দিন হোসেন মেয়েকে কাটা বেছে মাছ তুলে দিচ্ছে প্লেটে। নীরবতা ভেঙে হঠাৎ বলে উঠলেন, ও মা, সিমরান কে? তার বাবা মা বলে ডাকে। বাবা ডাক শুনে হুম বলে সাড়া দিলেন সিমরান। মইনুদ্দিন, তুমি তো বড় হয়েছ, এসএসসি শেষ, আমি চাইছিলাম তোমার বিয়েটা এবার দিয়ে দিতে। চমকে উঠল সিমরান। পেটের মধ্যে এক প্রকার মোড়ামুড়ি শুরু হয়ে গেছে। সিমরান, এত তাড়াতাড়ি কেন আব্বু? আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি? চমকে উঠল মইনুদ্দিন। বুকের ভেতরটা কেমন চিনচিন করে উঠল। মেয়েকে এক হাতে জড়িয়ে ধরে বলল, এসব কি বলছো মা? আমি তো এখনই তোমার ওই বাড়িতে পাঠিয়ে দিচ্ছি না, আরো 2-1 বছর পর যাবে। এখন তো শুধু কাবিন করে রাখবো, আর কালকে আন্টি পড়াতে আসবে। তোমার নজরুল চাচার ছেলে সুমনকে তো চিনি, ডাক্তারি করছে, ভীষণ ভালো ছেলে। বাবা তোমার খারাপ চাইবে না, তোমার কাকারাও, তোমার দাদুও এটা চায়। রেগে উঠল সিমরান। চেয়ারে সরিয়ে উঠে দাঁড়ালো সিমরান। চেঁচিয়ে বলল, তুমি তো সব সময় চাচু দাদু ফুপুদের কথাই শুনে গেলে, আমাদের কোনো কথার দাম আছে তোমার কাছে? সবকিছু ঠিকঠাক করে এখন আসছো আমাকে জানাতে? কাঁদতে কাঁদতে রুমের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিল সিমরান। পাথর হয়ে দাঁড়িয়ে আছে চামেলি বেগম। দু চোখ দিয়ে অবিরাম ধারায় পানি পড়ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, সবকিছু ঠিকঠাক, এমনকি কালকে আন্টি পড়াতে আসবে। এর মধ্যে আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলেন না? আমিও তো ওর মা। খাবার টেবিল ছেড়ে নীরব ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে রুমে চলে গেলেন মইনুদ্দিন। কারো কথা কোনো জবাব দিলেন না। টানা 6 বার ফোন দিয়েও শান্তর নাগাল পেল না সিমরান। এই মুহূর্তে প্রচুর রাগ লাগছিল, ইচ্ছে করছে সবকিছু ভেঙে ফেলতে। শেষ কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল সিমরান। ফুটবল খেলা শেষ করে কাদা মাখামাখি হয়ে মাঠে এক প্রান্তে গাছের নিচে রাখা ফোন হাতে তুলতেই শান্ত। ছয়টা কল দেখে ভ্রু কুঁচকে ততক্ষণ ভাবল সে, তারপর নিজেও কল করল সিমরানকে। ওপাশ থেকে সেকেন্ডের গতিতে রিসিভ হলো, যেন ফোনই অপেক্ষা ছিল সে। ফোন কানে পেতে শুনল ওপাশ থেকে ধেয়ে আসছে কিছু ভয়ঙ্কর কথা। জানোয়ার, তুই আমার ফোন ধরস না কেন? কি করছিলি তুই? কোন মেয়ের সাথে ডেটে গিয়েছিলি? কয়বার ফোন দিতে হবে তোকে? হ্যাঁ, তোকে আর ফোন দিবই না আমি। শান্ত, কি হয়েছে? এত রাগ কেন? সিমরান, আমার বিয়ে কালকে, তোর দাওয়াত খেতে আসছিস? শান্ত, মজা করার মুড নেই একদম আজকে, খেয়াল হারছি। আর তার উপর তুই খালি আমার গালি দেস, ভালো লাগে না। আর ফোন করবি না, রাখ ফোন। সিমরান, শান্ত শান্ত, ফোন রাখবি না। আমি সত্যি বলছি, আমার বিয়ে পরশুদিন। কালকে আংটি পরাতে আসবে ওই জয়নুল চাচার ছেলে সুমন ভাইয়ার সাথে। ওই যে মেডিকেলে পড়ে, ওর সাথে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মাথা ফাঁকা হয়ে গেছে। শান্ত রেগে চেঁচিয়ে উঠল, পরশু বিয়ে মানে? আর কাল আসবে আন্টি পড়াতে? এই কথা তুই আমাকে এখন বলছিস? এর আগে বলিসনি কেন? এর আগে কি কি করছিস তুই? একটা বিয়ের আলাপ কি একদিনই হয়? বুঝোস তুই আমারে?
আরে তার থেকে বল, ছেলে ডাক্তার শুনে তোর মরা আউল্লা গেছ। এখন আর আমারে জানানোর দরকার নাই। তুই রাজি না হলে কালকে আন্টি পড়াতে কেমনে আসবে? তোর বাপে বলস না তুই বিয়ে করবি না? সিমরান কাঁদতে কাঁদতে বলে, সব বলছি আমি। শান্ত, তুই কি বলছিস সেটা আমার ভালো করে জানা আছে। ছেলে মেডিকেলে পড়ে শুনে তার আমার কথা আর মাথায় ছিল না, তাই না? কাল রাতেই তো তোর সাথে কথা বললাম আমি, তখন বলিসনি কেন আমার? সিমরান, তুই বিশ্বাস কর, আমি কিচ্ছু জানতাম না। শান্ত, আচ্ছা ভালো, বিয়ে কিভাবে বন্ধ করতে হয় তা আমার ভালো কইরা জানা আছে। তোর ভাইয়ের একটা হাত বা পা কাইটা দিলে ছেলের জন্য অটোমেটিক বিয়ে বন্ধ হয়ে যাবে আপাতত। শিহরে উঠল সিমরান। একদম না, তুই ভুলেও আমার ভাইয়ের দিকে নজর দিবি না। তোর আল্লাহর কসম কিচ্ছু করবি না, বলে দিলাম। শান্ত হেসে উঠল। ওহ, বিয়ে করতে ইচ্ছে করে, আবার আমার সাথে বিয়ে না করার নাটকও করতে ইচ্ছে করে। ভালো, কর তুই বিয়ে, আমি বাধা দিব না। আর ফোন দিবি না আমারে। সিমরানকে কিছু বলতে না গিয়ে ফোন কেটে দিল শান্ত। ফোন হাতে নিয়ে তাচ্ছিল্য হাসি হাসতে হাসতে সিমটা খুলে ভেঙে ফেললেন। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। রাত ৯টা। এ যাবৎ প্রায় ১০০ বার কল করলেও সে একটি বার্তা পুনরাবৃত্ত ঘটছে। মাথায় কাজ করছে না সিমরান। কাঁদতে কাঁদতে চোখ নাক ফুলে লাল হয়ে গেছে, চোখ জ্বলছে প্রচুর। সে যে দুপুরে বাবার সাথে রাগ করে দরজা আটকেছে, এখনো তা খুলেনি। মা কয়েকবার এসে ডেকে গেল, সাড়া দেয়নি। মেয়ের মন খারাপ ভেবে অনেকক্ষণ ডাকাডাকি করে নিজের কাজে চলে গেলেন জামিলা বেগম। মইনুদ্দিন হোসেন সারা বিকেল শুয়েছিল। প্রথমে পাত্তা না দিল, যখন দেখলেন সন্ধ্যার পরে দরজা খুলছে না, তখন নিজে এসে ডাকাডাকি করছে। তার সামনে হয়তো মেয়ে বের হবে না সেটা ভেবে বাজারে চলে গেলেন। ভাবছিলেন বাজারে যাওয়ার পর হয়তো মেয়ে ঘর থেকে বের হবে, কিন্তু তা আশা সম্পূর্ণ মিথ্যে করে রাত ৯টার পর বের হয়নি সিমরান। বাজার থেকে ৯:৩০টার সময় মইনুদ্দিন ফিরে যখন দেখলেন মেয়ে এভাবে ঘরের মধ্যে আছে, তখন ভয় শিহরে উঠলেন। ছুটে গিয়ে অনেকবার দরজা ধাক্কা দিলেন, কয়েকবার নাম ধরে ডাকলেন। যখন সাড়া পেলেন না, তখন ভয় পেয়ে শাওনকে ফোন করলেন। রাত 10:30টা। উদগ্রান্তের মতো ছুটে ঘরে প্রবেশ করলে শাওন। বন্ধুদের সাথে আজকে বাইক রেস প্রতিযোগিতা নেমেছিল। ঘুরতে ঘুরতে অনেকটা দূরে গিয়েছিল। বাবার ফোন পেয়ে স্পিডে বাইকে চলে এসেছে। সিমরানের দরজার সামনে গিয়ে কয়েকবার জোরে দরজা আঘাত করলো। ভেতর থেকে একবারও সাড়া এলো না। সারা শরীর ভয়ে ঘামছে শাওনের। ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে বলে, তুমি কি দরজা খুলবি নাকি আমি দরজা ভাঙবো? বাবাকে ভয় পাওয়ানোর জন্য সিমরান কোনো সাড়া শব্দ করেনি। ভয়ে মাত্রাটা অধিক পরিমাণ দেখানো হয়েছে ভেবে ধীর পায়ে বিছানা থেকে নামলো। দরজা খুলেই সশরীরে সিমরানকে দেখে পরিবারের সবাই চিন্তা কমলো। মইনুদ্দিন তো গা ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ল। নাক মুখ ফুলে লাল হয়ে যাওয়া বোনকে দেখে শাওন অবাক হয়ে গেল। শান্ত কণ্ঠে বোনের গালে হাত দিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে পাখি, এভাবে কাঁদছিস কেন? কেউ কি কিছু বলেছে তোকে? ভাইয়ের আহ্লাদি কণ্ঠ শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না সিয়াম। হাউমাউ করে কেঁদে জড়িয়ে ধরল। আমি কি তোকে বোঝা হয়ে গেছি যে পরীক্ষা শেষ হওয়ার একদিনই মাথায় বিয়ে দিয়ে তাড়াতে চাইছিস? বাকরুদ্ধ হয়ে গেল শাওন। বাবার দিকে তার চাইয়ে তিনি মাথা নিচু করে নিলেন। সিমরানের জিজ্ঞেস করলেন অভিমানী কণ্ঠে, বলল, তোর আব্বু আমার বিয়ে ঠিক করে এসেছে। হঠাৎ দুপুরে খাওয়ার সময় বলে কাল নাকি আমার আংটি পরাবে, আর পরশু আমার বিয়ে। পুনরায় বাবার দিকে তাকাতে তিনি সোফা থেকে উঠে চোরের মতো নিজের রুমে চলে গেলেন। শাওন সিমরান নিয়ে রুমে ঢুকলো। সম্পূর্ণ ঘটনা জিজ্ঞেস করলো, গড়গড়িয়ে সব বলে ব্যস্ত। সিমরানের গাল ধরে শাওন ধীর কণ্ঠে বলল, বুনু, বিয়ে তো একদিন করতেই হবে। আর সুমন ভাই তো ভীষণ ভালো ছেলে, তোকে ভালো রাখবে। তাছাড়া ও তো এখনই তোকে উঠিয়ে নিয়ে যাচ্ছে না। সবাই যখন চাইছে রাজি হয়ে যা। মাথায় বাজ পড়ল সিমরানের। যাকে শেষ ভরসা মনে করে কথাগুলো বলল, সে উল্টো গাইছে। রাতে রাগে তেড়ে এসে ভাইয়ের কাঁধে মারল কামড় মারার পর নিজেই কেঁদে দিল। বলল, এক্সামের পর মাত্র 4 মাস সময় পাবো অ্যাডমিশনের জন্য, এর মধ্যে বিয়ে। আমার আর পাবলিকের পড়া হবে না। বিয়ের পর তো ওই সুমন ভাই থেকে শুরু করে তার
বাবা মা চাচা চাচি ভাই বোন দাদা সবাই আমাকে ফোন দিয়ে থাকবে, বাধ্য হয়ে সবার সাথে কথা বলতে হবে। আমার সারাদিন ফোন উপর থাকতে হবে, তার উপর একজন অসুস্থ হতে না হতেই সে বাড়িতে যেতে হবে আমার। এভাবে করতে করতে 2-1 মাসের মধ্যে তালবাহানা করে নিয়ে যাবে। আমার আর লেখাপড়া করা হবে না। থেমে তোর এই সুমন ভাই তো ভালোই মেডিকেলে পড়ছে, আমার স্বপ্নটা আর পূরণ করা হবে না। আচ্ছা, ওনার তো এখনো 1 বছর লাগবে ডাক্তারি পরীক্ষা দিতে। এদিকে আমিও পরীক্ষা দিলাম, তারপর না হয় এই সব বিয়ে টিয়ে হবে। তোর পায়ে পড়ি, তুই একটু আব্বুকে বুঝিয়ে বল না ভাইয়া। কোনো কথা না বলে সেখান থেকে উঠে গেল সায়ন। সিমরান তৃষ্ণা কাকের মতো করুণ চাউনি দিয়ে দরজার দিকে তাকিয়ে রইল। রাত প্রায় 11:30। কারো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। মহিনুদ্দিন হোসেন ধীর পায়ে মেয়ের খোলা দরজার সামনে দাঁড়ালো। নিচু চোখ মেয়ের উদ্দেশ্য করে বলে, তোমার এডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। বই খাতা যা যা লাগবে কাল সাইন নিয়ে কিনে দিবে। আগে পাবলিক ভর্তি হয়, তারপর বিয়ে চিনতে। এতে যদি এই পাত্র না থাকে তাও কোনো চাপ পড়বে না তোমার উপরে। কথাগুলো বলে আবার ধীর পায়ে নিজের রুমে চলে গেল। ঘড়িতে 11:35 বাজে। ইস, আজকে এত ঝামেলার কারণে 6:30টা সিরিয়াল মিস করে গেল। এখন আবার পুনরাবৃত্তি হবে সেটা। লাফ দিয়ে উঠে সামনের রুমে গেল। টিভি ছেড়ে জোরে হাঁক ছাড়লো, ওমা খিদে পেয়ে গেছে আমার। সকাল 9টা। সিমরান ঘুম থেকে উঠে দেখলো বাসার সামনে লাবণী দাঁড়িয়ে। জিজ্ঞেস করতে বলল, এক্সাম শেষ আর হয়তো কারোর সাথে দেখা হবে না, তাই সবাই আজকে কলেজে দেখা করতে এসেছে। চল। ফ্রেশ হয়ে খেয়ে একটা লং ফ্রক পরল সিমরান। স্কার্ফ বেঁধে লাবণীর সাথে চলল কলেজ রোডে। গেটের কাছে আসতে ভুরু কুঁচকে লাবণীর দিকে তাকালো সে। গেটে এখনো তালা মারা, আশেপাশে কোনো স্টুডেন্ট ছিটে ফোটাও নেই। লাবণীকে কিছু জিজ্ঞেস করার আগে সিমরানের সামনে আচমকা একটা বাইক থামলো। পিছনে আরো একটা ছোট্ট বেবি ট্যাক্সিও থামলো। আশ্চর্য বিষয়, লাবণী কিছু না বলে ধীর পায়ে সিমরানকে ডেকে ট্যাক্সি উঠে বসলো। ব্যাস চলতে শুরু করলো গাড়ি। বাইক থেকে হেলমেট পরা একজন আগন্তুক নেমে একটা হেলমেট সিমরানের মাথায় পরিয়ে দিতে দিতে বলল, একদম নড়াচড়া করবি তো থাপ্পড়াতে থাপ্পড়াতে সবগুলো চাপার দাঁত ভেঙে ফেলবো। চুপচাপ বাইকে উঠবি, আমাকে ধরে বসবি। ঢং করে দূরে বসে যদি পড়ে যাস, আল্লাহর কসম তোর হাত পা সবগুলো ভেঙে পঙ্গু হাসপাতাল ভর্তি করবো। এটা তো শান্তর কণ্ঠ। সিমরান কিছু বলার আগে পুনরায় ঠেলে বাইকে বসালো শান্ত। নিজেও বসে বাইক স্টার্ট দিল। আমরা কোথায় যাচ্ছি? চিৎকার করে সিমরান বলে, গেলেই দেখতে পাবি। কানের কাছে বসে চেঁচাবি তো ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেব। সিমরান কিচ্ছু বলল না। এমনিতে কাল থেকে রেগে আর ফোন করেনি, কি দরকার আবার রাগিয়ে দেওয়ার। তার থেকে যেথায় নিয়ে যাক সেখানেই যাবে সে। প্রায় আধ ঘন্টা পর একটা দোতলা বিল্ডিং এর সামনে বাইক থামালো শান্ত। আশেপাশে আরো কয়েকটা দোকান, তবে দেখে মনে এটা কোনো বাজার। বাইক থেকে নামতে দেখলো বেবি ট্যাক্সিটাও এখানে থামে। গাড়ির ভেতর থেকে লাবণী আর 2টা ছেলে বেরিয়ে এলো। একটা ছেলে অনেকটা লম্বা, খেয়াল করে দেখতেই চিনতে পারলো শান্তকে। কোণে দিয়ে গুঁতো মেরে ছেলেটার দিকে আঙুল ধরে জিজ্ঞেস করলো, এটা তোর ছোট ভাই প্রশান্ত না? হুম। হাই আমার দেবরটা কি কিউট, তাই না বল? কথাটা বলে শান্তর দিকে তাকাতে স্মরণ হলো এই মুহূর্তে শান্ত রেগে আছে, তার সাথে মোটেও হাসি তামাশা করা যাবে না। শান্ত সিমরানের কথা কোনো রিয়াকশন না করে ওর হাত ধরে টেনে বিল্ডিং এ উঠতে লাগলো। দোতলা একটি রুমে ঢুকে অবাক হলো সিমরান। পরিপাটি একটি রুম, মাঝখানে একটা কাচের খড় টেবিল, তার উপরে বড় বড় খাতাপত্র ও ওপারে একটা চেয়ার। মাঝখানে মধ্যবয়সী পুরুষ বসে আছে, গায়ে কোট। বেশভূষা দেখে মনে হচ্ছে এটা একজন উকিল। এর মধ্যে প্রশান্ত আর অন্য একটি ছেলে একজন বয়স্ক টুপিওয়ালা পুরুষকে নিয়ে এসে চেয়ারে বসালো। এটা কে? কাজী? তাই চিনতে সিয়ামের 2 সেকেন্ডও লাগলো না। ঢুকিলে লাবণীর দিকে তাকিয়ে বলল, এখানে কার বিয়ে হবে? লাবণী, তুই বিয়ে করবি? আর আমাকে কি সাক্ষী বানানোর জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিস? লাবণী, না, বরং আমি তো বিয়েতে সাক্ষী দিতে আসছি। সিমরানের বিয়ে মানে আমার বিয়ে? কার সাথে? আমি কোনো বিয়ে
বিয়ে করব না বলেই সোজা দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে সিঁড়িতে নামলো। এর মধ্যেই শান্ত ওর হাত ধরে ফেলল, টেনে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, বিয়ে করবি না মানে? প্রেম করছিলি কেন? তুই কি ভেবেছিলি আমার সাথে দিনের জন্য প্রেম করে তারপরে অন্য আরেকজনের বিয়ে করে নিবি? দেখ সিমরান, দাঁতে দাঁত চেপে অনেক কষ্ট করে সব ব্যবস্থা করেছি। আগে কোর্ট কাবিন করবো, তারপর কাজী ধর্মীয়ভাবে বিয়ে পড়াবে আমাদের। আল্লাহর কসম, তুই যদি আজকে কোনো রকম বাড়াবাড়ি করিস তাহলে তোকে তো খুন করবই, সাথে তোর বাপ ভাইয়ের শান্তি বাঁচতে দিব না। চুপচাপ উপরে চল। সিমরান কাঁদতে কাঁদতে বলল, আব্বু ভাইয়া জানতে পারলে খুব কষ্ট পাবে, আমাকে ঘর থেকে বের করে দিবে, গ্রামের মানুষ আব্বুকে অপমান করবে, যা তা বলবে। শান্ত ওই করে যাও, কেউ জানবে না, আম্মু লুকিয়ে ব্যাস বিয়েটা করে নেব, যাতে তোকে তোর বাবা অন্য কোথায় বিয়ে না দিতে পারে। প্লিজ পাখি, না করে না। আমরা পিরোজপুর জেলায় আছি এখন, এখানে পরিচিত তেমন কেউ নেই তো, ব্যাস সইটা করে কবুল বলবি, তারপর তোকে বাড়ি পৌঁছে দেব। তুই তো আমার ভালোবাসিস তাই না? একদম। অজস্র কথা বলে সিমরানকে বুঝিয়ে উপরে নিয়ে গেল শান্ত। কাবিননামায় সই করতে গিয়ে কোনোরূপ কথা না বললে কবুল বলার সময় পুনরায় বেঁকে বসল সে, কিন্তু শান্ত নানা হুমকি দিয়ে শেষ পর্যন্ত বিয়েটা সম্পন্ন করতে সক্ষম হয়েছে।